৩.৫ কোটি টাকা ঋণের ছক দেশ বেচায় পায় তারা। এবং সর্বশেষ জানাবো, ফের কূটনীতিকদের দৌড়ঝাঁপ, ব্রিটিশ ও মার্কিন কূটনীতিকদের তৎপরতা শুরু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ৩.৫ কোটি টাকা ঋণের ছক দেশ বেচায় পায় তারা। আগামী অর্থ বছরের বাজেটে প্রাথমিকভাবে ৩.৫ কোটি টাকা ঋণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর বড় অংশই নেওয়া হবে ব্যাংক খাত থেকে, যার অঙ্ক ১.৫ লাখ কোটি টাকার বেশি। পাশাপাশি ১.৫ লাখ কোটি টাকার ওপরে বিদেশি ঋণ নেওয়া হবে। বিপুল অঙ্কের এই ঋণের সুদ পরিশোধে গুনতে হচ্ছে ১,৬০,০০০ কোটি টাকার বেশি, যা চলতি অর্থ বছরে ধরা হয়েছে ৯৪,৩৭৬ কোটি টাকা। তবে এবারই প্রথম কোনো টাকা ধার নেওয়া হবে না সঞ্চয়পত্র থেকে। আইএমএফ এর শর্ত পূরণ করতে সঞ্চয়পত্র থেকে ঋণের লাগাম টানা হচ্ছে। আন্তর্জাতিক এই দাতা সংস্থা বাংলাদেশকে ৪৭০ কোটি ডলারের যে ঋণ দিয়েছে, এর বিপরীতে সঞ্চয়পত্র থেকে ধার কমিয়ে আনার শর্ত জুড়ে দেয়। এখন সে পথেই হাঁটছে সরকার। দেশি ও বিদেশি উল্লেখিত ঋণের রূপরেখার ঘোষণা থাকছে আগামী বাজেটে। সম্প্রতি এর অনুমোদন দেয়া হয় আর্থিক মুদ্রা ও মুদ্রা বিনিময় হার সংক্রান্ত কোঅর্ডিনেশন কাউন্সিল বৈঠকে। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট সূত্রে পাওয়া গেছে এসব তথ্য। এর আগে নতুন দায়িত্ব গ্রহণের পরপরই আবুল হাসান মাহমুদ আলী দেশের সামষ্টিক অর্থনৈতিক অবস্থা পর্যালোচনা করতে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করেছেন। সেখানে সরকারের ঋণ পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা হয়। বিশেষ করে ঋণ পরিশোধের চাপ প্রসঙ্গে ওই বৈঠকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকী বলেন, রাশিয়া থেকে গৃহীত ঋণ এবং মেগা প্রকল্পের বৃহৎ ঋণ পরিশোধের জন্য নির্ধারিত থাকায় ২০২৬-২৭ অর্থ বছরের ঋণ পরিশোধের অঙ্ক বৃদ্ধি পাবে। সেই অর্থ বছরে ৫৩,১০,০০,০০০ ডলার পরিশোধ করার কথা রয়েছে। এরপর ২০২৭-২৮ অর্থ বছরে ৫১,৯০,০০,০০০ ডলার এবং ২০২৮-২৯ অর্থ বছরে ৫০,৭০,০০,০০০ ডলার শোধ করার হিসাব করা হয়েছে। ২০৩০ সাল পর্যন্ত বৃদ্ধির এ ধারা অব্যাহত থাকলেও ২০৩৪ সালের পর ঋণ পরিশোধের চাপ কমে আসবে। এই প্রসঙ্গে জানতে চাইলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর মির্জা আজিজুল ইসলাম জানান, একটু দেখা দরকার বিগত সময়ে নেওয়া ঋণগুলো কোথায় ব্যবহার হয়েছে। এতে ঋণ পরিশোধের সক্ষমতা বর্তমানে না বাড়লেও ভবিষ্যতে বাড়বে কিনা সেটি দেখার বিষয়। তিনি আরও বলেন, সার্বিকভাবে জিডিপির তুলনায় ঋণের অনুপাত যা আছে সেটি খারাপ না। তবে শঙ্কিত না হওয়ার কারণ থাকলেও সতর্কতার সঙ্গে ঋণ নিতে হবে। যথাসম্ভব চেষ্টা করতে হবে বিশ্বব্যাংক ও আইএমএফ সহ দাতা সংস্থাগুলোর কাছ থেকে নমনীয় ঋণ নেয়ার। বিদেশ থেকে বেসরকারি খাতে ঋণ নেওয়াকে আমি নিরুৎসাহিত করছি, কারণ এসব ঋণ হঠাৎ আসে আবার চলেও যায় হঠাৎ। এতে চাপ সৃষ্টি করে রিজার্ভের ওপর। এছাড়া তাদের ঋণের শর্ত ও সুদের হার বেশি হয়। সাবেক সিনিয়র অর্থ সচিব মাহবুব আহমেদ বলেন, সরকারের জিডিপির তুলনায় ঋণের অনুপাত প্রায় ২২%। বিশ্বের অনেক দেশে এই অনুপাতের হার ৭০ থেকে ১০০% বেশি আছে। তবে আমাদের ঋণ পরিশোধের সক্ষমতার বিষয় আছে। আগামী বছর ঋণ ও সুদ মিলে যা পরিশোধ করতে হবে সেটি আমাদের রেমিটেন্স ও রপ্তানির মোট আয়ের প্রায় ৫.৫৯% সমান। এ তথ্য বিশ্লেষণে দেখা যায়, এখনও ঋণ গ্রহণের মাত্রা সহনীয় পর্যায়ে আছে। তবে ঋণ গ্রহণের ক্ষেত্রে সরকারকে সাবধানতা অবলম্বনের কথা যারা বলছেন তারা ঠিকই বলছেন। অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। যেসব প্রকল্প নিলে পরিশোধের কোনো বাধা সৃষ্টি হবে না, বিনিয়োগে সহায়তা করবে, সেই প্রকল্প বাছাই করে ঋণ নিতে হবে। অন্যথায় যেখানে সেখানে ঋণ নেওয়া ঠিক হবে না। ঋণ পরিসংখ্যান বিশ্লেষণ করে তিনি আরো বলেন, বর্তমান মোট ঋণের 63% অভ্যন্তরীণ খাত থেকে নেওয়া, বাকি 33% বিদেশি ঋণ। আর ঋণের উৎসগুলোর মধ্যে প্রায় 80% বিশ্ব ব্যাংক, এডিবি ও জাপান থেকে নেওয়া। এসব সংস্থার ঋণগুলো নমনীয়। এছাড়া 7% ঋণ চীন, 6% রাশিয়া, 1% ভারত এবং বাকি ঋণ অন্য দেশ থেকেও নেওয়া হয়েছে। পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর মনে করেন, বিদেশি ঋণ নিয়ে এ অস্বস্তি মোকাবেলা করতে হলে এখনই ঋণ প্রবাহ কমিয়ে আনতে হবে। বিশেষ করে বাণিজ্যিক শর্তে ঋণ নেওয়া অর্থাৎ সাপ্লায়ার্স ক্রেডিট কমাতে হবে। এছাড়া ঋণ পরিশোধের সক্ষমতা বাড়াতে হলে রাজস্ব আয়, রপ্তানি ও রেমিটেন্স বাড়াতে হবে।
তবে বাস্তবতা হলো রপ্তানি নির্ভরশীল হয়ে আছে একটি পণ্যের ওপর, যা অত্যন্ত ঝুঁকির বিষয়। আবার রেমিটেন্স প্রত্যাশিত হারে বাড়ছে না। অর্থ পাচারের কারণে রেমিটেন্সে প্রবৃদ্ধি হচ্ছে না। তবে আমরা যদি দক্ষ শ্রমিক পাঠাতে পারতাম তাহলে এক্ষেত্রে প্রবৃদ্ধি অনেক বাড়ত। জানা যায় আগামী ২ বছরে সরকারের বিদেশি ঋণের অঙ্ক আরও বাড়ার আশঙ্কা আছে বলে ধারণা করা হচ্ছে। ফলে বাড়বে পরিশোধের চাপও। একই বছরে অর্থাৎ ২০২৪-২৫ অর্থ বছরে ৫,৩১,৯০০ কোটি টাকার রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। পর্যালোচনায় দেখা যায় নতুন অর্থ বছরে রাজস্ব আয়ের ২০% ব্যয় হবে ঋণ পরিশোধে। কিন্তু কাঙ্ক্ষিত হারে আদায় না বাড়লে বড় ধরনের এ ব্যয় অর্থনীতিতে চাপ সৃষ্টি করবে। এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত অর্থ বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, আগামী বাজেটের আকার জিডিপির ১৪.২% মধ্যে রাখা হচ্ছে। কিন্তু অর্থনীতির পরিধি অনুযায়ী আকার আরও বড় হওয়া দরকার। সেটি করতে গেলে ঘাটতির পরিমাণ বেড়ে যাবে, আর ওই ঘাটতি মেটাতে আরও ঋণ করতে হবে। জানা যায় ডলার সংকটের কারণে বাংলাদেশের অর্থনীতি এমনিতে চাপের মধ্যে রয়েছে এবং এর মধ্যে চলতি বছর থেকে বড় বড় কিছু প্রকল্পের ঋণের কিস্তি পরিশোধ করাও শুরু হয়েছে। পাশাপাশি রপ্তানি ও রেমিটেন্সও কাঙ্ক্ষিত আকারে বাড়ানো যাচ্ছে না। এমন পরিস্থিতিতে ডলারের সরবরাহ না বাড়ানো গেলে বিদেশি ঋণকে ঘিরে সংকট জোরালো হতে পারে এমন আশঙ্কা বিশ্লেষকদের। তাদের মতে যখন মেগা প্রকল্পগুলোর মূল অর্থ পরিশোধ শুরু হবে তখন পরিস্থিতি কেমন হবে তা নিয়ে উদ্বিগ্ন অনেকে। সরকারের হিসাবে বর্তমান ঋণের অনুপাত জিডিপির 37.34% সমান। যদিও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মানদণ্ডে একটি দেশে তার মোট জিডিপির 55% পর্যন্ত ঋণ গ্রহণের মাত্রাকে ঝুঁকিমুক্ত হিসেবে গণ্য করা হয়, ফলে সরকারের সংশ্লিষ্ট মহল মনে করছে ঋণের মাত্রা এখনো ঝুঁকিমুক্ত আছে। তবে বিশেষজ্ঞরা বলছেন জিডিপির অনুপাত হারে ঋণ কম হলে রাজস্ব আয়, রপ্তানি, রেমিটেন্স বাড়ানো এবং ডলারের মূল্য স্থিতিশীল আনতে না পারলে ঝুঁকির মধ্যে পড়ার শঙ্কা থাকবে। এসব খাতে আয় বৃদ্ধি এবং একই সঙ্গে বিদেশি ঋণের প্রবাহ কমিয়ে না আনতে পারলে বিশাল চাপ তৈরি করতে পারে আগামী কয়েক বছরে। অর্থ বিভাগ সূত্রে জানা যায় ডিসেম্বর পর্যন্ত দেশের বিদেশি ঋণের স্থিতির অঙ্ক ৮,৭৪,৫৬২ কোটি এবং অভ্যন্তরীণ পর্যায়ে ঋণ আছে ৯,৭৮,৫৭৭ কোটি টাকা। ফের কূটনীতিকদের দৌড়ঝাঁপ। ব্রিটিশ ও মার্কিন কূটনীতিকদের তৎপরতা শুরু। দ্বাদশ জাতীয় ভোটের আগে বাংলাদেশের উপর নানাভাবে চাপ প্রয়োগ করেছিল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য, এমনকি দিয়েছিল ভিসা নিষেধাজ্ঞাও। তবুও পারেনি ৭ জানুয়ারির ভোট ঠেকাতে। জনগণের রায়ে টানা চতুর্থবারের মতো ক্ষমতায় বসে আওয়ামী লীগ। কিন্তু তারপরেও ষড়যন্ত্র থেকে পিছু হটেনি দেশ দুটো। ভোট পরবর্তী স্থিতিশীল বাংলাদেশকে অস্থিতিশীল করতে আবারও শুরু হয়েছে কূটনীতিকদের দৌড়ঝাঁপ। তথ্য মতে বাংলাদেশের জাতীয় নির্বাচনকে বিশ্বের অধিকাংশ দেশ আনুষ্ঠানিক স্বীকৃতি দিলেও এক ধরনের রহস্যময় নীরবতা পালন করেছে পশ্চিমা দেশ দুটি। তারা নিরপেক্ষতা ও সুষ্ঠুতা নিয়েও মিথ্যাচার করেছে। এবার সেই সূত্র ধরে কূটনৈতিক ষড়যন্ত্রের নতুন খেলায় মাঠে নেমেছেন তারা। এরই পরিপ্রেক্ষিতে গত 18 এপ্রিল বাংলাদেশের ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির নেতারা। ব্রিটিশ হাই কমিশন জানিয়েছে উক্ত বৈঠকে ভোট পরবর্তী বিএনপির রাজনৈতিক কৌশল নিয়ে আলোচনা হয়েছে। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অংশ নিয়েছে। এছাড়া 21 এপ্রিল 3 দিনের সফরে ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। সফরে বিএনপি ও সরকার বিরোধী দলগুলোর সাথে বৈঠকের পাশাপাশি সরকারের সাথে শ্রম আইন সংস্কার, তথ্য আইন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। তবে দেশ দুটোর হঠাৎ সক্রিয়তাকে ইতিবাচক হিসেবে দেখছে না বিশেষজ্ঞরা। তারা বলছেন ফের শান্ত বাংলাদেশকে অশান্ত করার পায়তারা করছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এই বিষয়ে সরকারকে চোখ কান খোলা রাখার পরামর্শও দেন তারা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।